আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের লাইভে। আজকের টপিকস স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যান্ড ফায়ার সেফটি। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এর ডেফিনিশন নিয়ে গত লাইভে আমরা কথা বলেছি। আজ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দের কাজ কি এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কত বছর এক্সপিরিয়েন্স হলে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কততলা পর্যন্ত বিল্ডিং ডিজাইন করতে পারবে, এ বিষয়ে কিছু কথা বলা হয়েছিল। আজ আরেকটু ডিটেল কথা বলবো। প্রথমত হচ্ছে যে বিল্ডিংগুলোকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে 1, 2, 3 এবং 4। 1 ক্যাটাগরি হচ্ছে যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স লাগবে না, একজন ফ্রেশার সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে এসে সে ডিজাইন করতে পারবে। এবং 2, যার মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে স্ট্রাকচারাল ডিজাইনের উপরে। এবং 3 হচ্ছে মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর 4 নম্বর হচ্ছে যে 5 ইয়ার্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের উপর এক্সপিরিয়েন্স এবং টোটাল 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স হলে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যে কোনো হাইটের যে কোনো ফ্লোরে ডিজাইন করতে পারবে। তো আমরা ক্যাটাগরি 1 নম্বরে আসি যে একজন সিভিল ইঞ্জিনিয়ার পাশ করে বের হওয়ার পরে সে কততলা পর্যন্ত ডিজাইন করতে পারবে। একজন সিভিল ইঞ্জিনিয়ার ফ্রেশার হিসেবে পাশ করে বের হয়ে আসার পরে সে সর্বোচ্চ 8 মিটার হাইট অথবা 2 স্টোরির বিল্ডিং পর্যন্ত ডিজাইন করতে পারবে। তবে সেখানে শর্ত হচ্ছে অবশ্যই প্রতি ফ্লোরের এরিয়া হতে হবে বিলো 250 স্কোয়ার মিটার। এবং সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে অবশ্যই বিল্ডিংগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং হতে হবে। একজন ফ্রেশার রেসিডেন্সিয়াল বিল্ডিং এর বাইরে বিল্ডিং ডিজাইন করতে পারবে না, অ্যাজ পার আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 হিসেবে। দ্বিতীয়ত হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মধ্যে শুধুমাত্র সিঙ্গেল এবং ডুয়েল ফ্যামিলি এই ধরনের বিল্ডিংগুলোই ডিজাইন করতে পারবে উইদাউট এনি বেসমেন্ট। এরপর 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে যে মিনিমাম 2 ইয়ার্স একজন সিভিল ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের উপরে স্ট্রাকচারাল ডিজাইনের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে, আদারওয়াইজ সে বিল্ডিং ডিজাইন করতে পারবে না। কোন কোন বিল্ডিংগুলো একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ক্যাটাগরি 2 তে ডিজাইন করতে পারবে? এটা হচ্ছে শুধুমাত্র রেসিডেন্সিয়াল বিল্ডিংই ডিজাইন করতে পারবে যার ফ্লোর এরিয়া বিলো 1000 স্কোয়ার মিটার। এবং এই 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের বা ক্যাটাগরি 2 এর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শুধুমাত্র রেসিডেন্সিয়াল বিল্ডিং এ ডিজাইন করতে পারবে। সেটা যে কোনো ধরনের বিল্ডিং হতে পারে, বাট রেসিডেন্সিয়ালের বাইরে সে বিল্ডিং ডিজাইন করতে পারবে না। তৃতীয়ত হচ্ছে যে ক্যাটাগরি 3 তে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে সে কি ধরনের বিল্ডিং ডিজাইন করতে পারবে? সে ডিজাইন করতে পারবে রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করতে পারবে, এডুকেশনাল বিল্ডিং ডিজাইন করতে পারবে, তারপরে কমার্শিয়াল বিল্ডিং ডিজাইন করতে পারবে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে এই 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ডিজাইন করতে পারবে না। এরপর হচ্ছে যেমন মেডিকেল, হেলথ কেয়ার, যে স্পেশাল যে জায়গাগুলো আছে এই সব জায়গায় তারা ডিজাইন করতে পারবে না। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংগুলো ডিজাইন করতে গেলে অবশ্যই এবং একজন প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের থেকে ডিজাইন করাতে হবে। সেক্ষেত্রে একটা মেডিকেল একটা স্পেশাল পারপাস, এই মেডিকেল হেলথ কেয়ার এই বিল্ডিংগুলো ডিজাইন করাতে হলে, তারপরে হচ্ছে পাওয়ার প্লান্ট, বড় বড় ট্রিটমেন্ট প্লান্ট, এই স্ট্রাকচারগুলো ডিজাইন করাতে হলে অবশ্যই একজন প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়েই ডিজাইন করাতে হবে, আদারওয়াইজ এই বিল্ডিংগুলো অ্যাকসেপ্টেবল হবে না। অ্যাজ পার বিএনপিসি কোডে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার মিনিমাম ক্রাইটেরিয়াগুলো এখানে স্পষ্টভাবে বলা আছে। সো আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ডেফিনিশন সম্পর্কে বলা হলো যে কত এক্সপিরিয়েন্স হলে কি ধরনের বিল্ডিং ডিজাইন করতে পারবে।
এরপর এই বিল্ডিং ডিজাইন একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যেমন গুরুত্বপূর্ণ, সে সঙ্গে একজন যে বাসা নির্মাণ করবে অথবা স্ট্রাকচার যে নির্মাণ করবে, যে মালিক পক্ষ ক্লায়েন্ট, তার কি 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 জিনিসগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে। এক যেমন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দেখতে হবে তার প্রফেশনালিজম, তার এক্সপিরিয়েন্স কিরকম, তার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে ফায়ারের যে একটা ইস্যু আছে, যে আমি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছাড়াই একটা বিল্ডিং কনস্ট্রাকশন করলাম একজন কন্ট্রাক্টর দিয়ে, আসলে এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্যতা হবে না। কারণটা হচ্ছে এটাই যে এখন আপনি একটা বিল্ডিং ডিজাইন করার পরে কনস্ট্রাকশনে গেলেন, এখন আপনি কোন জায়গায় 5 ইঞ্চি ব্রিক ওয়াল দেবেন, কোন জায়গায় 10 ইঞ্চি দিবেন, কোথায় কলামের সাইজ কি রকম হবে, এটা কিন্তু একজন কন্ট্রাক্টর আপনাকে প্রপার গাইডলাইন দিতে পারবে না। কারণটা হচ্ছে এখানে একটা ফায়ারের ইস্যু আছে। ফায়ার ইস্যুটা কি রকমের, যে আপনি একটা কলাম সাইজ 10 ইঞ্চি 10 ইঞ্চি ডিজাইন করলেন, কিন্তু আপনার ফায়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম আপনাকে 4 ঘন্টা ফায়ার প্রোটেকশন থাকতে হবে, কিন্তু দেখা গেল যে আপনার 10 ইঞ্চি 10 ইঞ্চি এই কলামের ফায়ারের প্রোটেকশন 4 ঘন্টা নেই, তখন কিন্তু আপনার এই বিল্ডিংটা ফায়ারে গিয়ে আপনার কিন্তু এই বিল্ডিংটা পাস করবে না। তখন আপনাকে ফায়ারের জন্য যে রিকোয়ারমেন্টগুলো এটা ফুলফিল হবে না দেখে আপনি ফায়ারের পারমিশনটা পাবেন না। সো স্ট্রাকচারাল ডিজাইন এবং ফায়ারের যে সেফটির বিষয়টা, এটা অবশ্যই আমাদেরকে বিল্ডিং ডিজাইন করার সময় অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে একটা বিল্ডিং যখন আমরা ডিজাইন করতে যাচ্ছি, সেখানে যেমন কলামের সাইজ আমি যদি বলি যে একটা 10 ইঞ্চি 10 ইঞ্চি কলামের আপনার ফায়ার রেটিং আছে আপনার হচ্ছে 3 ঘন্টা। সো এখন আপনার যদি 4 ঘন্টা ফায়ার রেটিং দরকার হয়, অবশ্যই আপনাকে 14 ইঞ্চি 14 ইঞ্চি কলাম দিয়ে ডিজাইন করতে হবে অ্যাজ পার বিএনবিসি কোডে। অনুরূপভাবে আপনি একটা বিল্ডিং করলেন, বিল্ডিং এর পার্টিশন হিসেবে আপনি 5 ইঞ্চি ব্রিক ওয়াল দিবেন না 10 ইঞ্চি দিবেন। এখন 5 ইঞ্চি ব্রিক ওয়ালে ফায়ার রেটিং কেমন, ফায়ার প্রোটেকশন কত ঘন্টা, 10 ইঞ্চি ব্রিক ওয়ালের জন্য ফায়ার প্রোটেকশন কত ঘন্টা, এটা কিন্তু আপনার হচ্ছে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণটা হচ্ছে যে আপনি যে জায়গায় 10 ইঞ্চি আপনার প্রোটেকশন 10 ইঞ্চি ব্রিক ওয়াল দরকার ফায়ার প্রোটেকশনের জন্য, সেখানে যদি আপনি 5 ইঞ্চি দেন তাহলে কিন্তু আপনার ফায়ার রেটিংটা কম হবে, তখন কিন্তু আপনার বিল্ডিংটা প্রপারলি ডিজাইন হবে না। সুতরাং একজন যে বিল্ডিং নির্মাণ করবে অবশ্যই তাকে যেমন দেখতে হবে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের প্রফেশনালিজম, সঙ্গে সঙ্গে ফায়ারের বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবেও বিল্ডিং ডিজাইন করার সময় ফায়ারের বিষয়গুলো দেখতে হবে। যেহেতু বাংলাদেশে বর্তমান দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ভাবে বাংলাদেশ সরকার খুব গুরুত্ব সহকারে দেখতেছে, তার মধ্যে একটি হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন সেফটি, অর্থাৎ বাংলাদেশে এখন যে ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে, এই ভূমিকম্প ঝুঁকি থেকে নগরবাসীকে রক্ষার জন্য এবং একটা সাস্টেইনেবল একটি স্ট্রাকচার ডেভেলপ করার জন্য একজন প্রফেশনাল স্ট্রাকচার ইঞ্জিনিয়ার দিয়ে এবং ভূমিকম্প সহনশীল বিল্ডিং অবশ্যই ডিজাইন করাতে হবে। সঙ্গে সঙ্গে বর্তমান যে আপনার ঢাকা সহ অন্যান্য যে শহরগুলোতে যেভাবে ফায়ারের প্রবলেমটা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের যেমন দেখতে পাচ্ছি যে আগুন লেগে যাচ্ছে, তো এই যে আগুন লাগায় এবং এই আগুন লাগার পরে কতক্ষণ পর্যন্ত আমরা এর প্রোটেকশন দিতে পারবো, এই জিনিসগুলো কিন্তু সরকার এখন গুরুত্ব সহকারে দেখতেছে। সুতরাং আমরা একটা বিল্ডিং ডিজাইন করার সময় অবশ্যই আমাদেরকে স্ট্রাকচারাল ডিজাইন সঙ্গে সঙ্গে ফায়ার সেফটিগুলো অবশ্যই মেনটেন করতে হবে, কেননা ফায়ার সেফটি মেনটেন না করলে অবশ্যই দেখা যাবে যে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে মানুষের ব্যাপক প্রাণহানি হবে। সুতরাং আমার অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে অবশ্যই আমাদের স্ট্রাকচারাল ডিজাইনের পাশাপাশি ফায়ার সেফটিগুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। আমি বেসিক্যালি এখন ইন্ট্রোডাকশনই কথা বলতেছি, এরপরে ধীরে ধীরে আমরা হচ্ছে এর ব্যাপক আলোচনা করব, ডিটেলস আলোচনা করব, ফায়ার সেফটি নিয়ে আলোচনা করব, স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে আলোচনা করব, স্ট্রাকচারাল ডিজাইনের বিভিন্ন কম্পোনেন্ট, লোড, ক্রাইটেরিয়া, এসব জিনিস নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।